সেক্টরে কেনাবেচা প্রায় 62% অলরেডি কমে গেছে। রড, সিমেন্ট থেকে শুরু করে যতগুলো সাপোর্ট ম্যাটেরিয়াল আছে আমাদের সবগুলো দাম বেড়েছে। আমরা দেখেছি হিসাব করে এই দাম বাড়ার পরিমাণটা প্রায় 31%। যে আবাসন সেক্টরের জন্য কোনো সুখবর এখানে নাই। বাংলাদেশের আবাসন সেক্টর আমরা যারা আছি, সত্য বলতে কি আমরা ভালো নেই। তো আমরা ভালো নেই মানে হচ্ছে আবাসন সেক্টরটাই খারাপ অবস্থায় আছে। আমাদের এই সেক্টরে কেনাবেচা প্রায় 62% অলরেডি কমে গেছে। মাত্র কিছুদিন আগেও যখন ইরান এবং আমেরিকার যুদ্ধ হয়েছে, তখন কিন্তু যুদ্ধের কারণে অনেক কিছুই দাম বেড়েছে। আমাদের কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল সেটারও কিন্তু দাম বেড়েছে। রড, সিমেন্ট থেকে শুরু করে যতগুলো সাপোর্ট ম্যাটেরিয়াল আছে আমাদের সবগুলো দাম বেড়েছে। আমরা দেখেছি হিসাব করে এই দাম বাড়ার পরিমাণটা প্রায় 31%। তখন থেকে আমরা মিডিয়াতে বারবার করে বলার চেষ্টা করেছি। আমরা তখন মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রীর সাথে দেখা করেছি, পূর্ত সচিবের সাথে কথা বলেছি, বাংলা ব্যাংক গভর্নরের সাথে কথা বলেছি, রাজুক চেয়ারম্যানের সাথে কথা বলেছি, এনবিআরের কথা বলেছি, যে ফার্দার জন্য আসলে আমাদের এই সাপোর্ট ইন্ডাস্ট্রির ট্যাক্স ইম্পোজ করা না হয় এবং রেজিস্ট্রেশনের উপরে যেন নতুন করে ট্যাক্স বা অন্য কিছু আরোপ না করা হয় এবং রেজিস্ট্রেশন খরচ কমানো হয়, এগুলো নিয়ে আমরা কথা বলতেছি। কিন্তু দুর্ভাগ্য যে বাজেট, যদিও এই বাজেটের পরে কোনো বিদ্রোহ হয়নি, বিক্ষোভ হয়নি, এই বাজেটকে সবাই স্বাগত জানিয়েছেন, আলহামদুলিল্লাহ, আমরাও থ্যাংক ইউ ভেরি মাচ বলতে চাই। বাট আবাসন সেক্টরের জন্য আমি জানি না কেন জন্য আমরা এটা আমাদের বোধহয় ব্যর্থতা, যে রাষ্ট্রকে বারবার বলার প্রপোজাতে ব্যর্থ হয়েছে যে আবাসন সেক্টরের জন্য কোনো সুখবর এখানে নাই। এই আমাদের প্রত্যেকটা কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের দাম কিন্তু বেড়েছে। আমরা দেখলাম যে সিমেন্ট, রড, কেবল, গ্লাস সবগুলো গড়ে প্রায় 11% 12% দাম বেড়েছে। তাহলে আগে 31% বাড়লো, এখন যদি 12 হয়, তাহলে 43-44% যদি কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের দাম বাড়ে, তাহলে আসলে এইটা আর কিন্তু অ্যাফোর্ডেবল থাকবে না। মধ্যমায়ের মানুষ, নিম্নআয়ের মানুষ যারা আছেন তারা কিন্তু তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। আবাসন, আমি অনেক বক্তৃতাই বলেছি যে আবাসন কিন্তু আর 5টা খাতের মতো নয়। মানুষের যে এসেনশিয়াল নিডস আছে, তার যে 5টা, অন্ন, বস্ত্র, বাসস্থান, আবাসন, স্বাস্থ্য, শিক্ষা, এর মধ্যে আবাসন কিন্তু একটা। এই আবাসন রাষ্ট্রের দায়িত্ব। এদেশের 18 কোটি মানুষের খাদ্যের নিশ্চয়তা এবং রাষ্ট্রের দায়িত্ব। একইভাবে 18 কোটি মানুষের কিন্তু মাথা গোঁজার ঠাঁই দেওয়ার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের। আমরা আবাসন সেক্টরে যারা আছি তারা মূলত রাষ্ট্রের সহায়ক শক্তি, রাষ্ট্রের কাজটাই কিন্তু আমরা করে দিচ্ছি। কিন্তু দুর্ভাগ্য আমরা বারবার বলার পরে কিন্তু আসলে এই জায়গাটা অ্যাড্রেস হয়নি। এতে যেটা হবে যে যে ফ্ল্যাটটি আপনি ধরেন আগে 8,000 টাকায় পেতেন, এটা কিন্তু এখন 12-13,000 টাকা হয়ে যাবে। এর মানে হচ্ছে যে সত্যিকার অর্থে যারা অনেস্ট মধ্যমায়ের মানুষ, নিম্নআয়ের মানুষ, তাদের যে একটা মাথা গোঁজার ঠাঁই, এটা কিন্তু এসেনশিয়াল, আপনি জানেন। দিন শেষে সবাই কিন্তু একটা মাথা গোঁজার ঠাঁই চায়। আমি যদি হালকা করে বলি যে আপনি যখন ছেলের বিয়ে দেবেন, মেয়ে দেবেন, তখনও কিন্তু আর প্রথম কোশ্চেনে যাবেন বাসা কোথায়, সেকেন্ড কোশ্চেনে বাসা থেকে আপনি নিজের নাকি ভাড়া থাকেন। তার মানে মাথা গোঁজার ঠাঁইটা কিন্তু মানুষের এসেনশিয়াল নিডস। তো সেটা আসলে রাষ্ট্রকে গুরুত্ব দেওয়া দরকার ছিল, সেটা কিন্তু অ্যাড্রেস করে নেয়। উপরন্তু দেখলাম যেটা, সেটা হচ্ছে যে নতুন করে আরও 15% ট্যাক্স ইম্পোজ করা হয়েছে। সেটা হলো কি, যেটাকে বলা হচ্ছে যে ক্যাপিটাল ট্যাক্স। মানে একজন মানুষ, ইভেন সরকারি কর্মকর্তা, আমি যদি বলি যে সারা জীবনে অর্জন দিয়ে উনি হয়তো পূর্বাচলে একটা প্লট পেয়েছেন, এখন তো ওনার টাকা নাই, উনি কিন্তু আসবে আমার কাছে ডেভেলপ এসে যে আমাকে ডেভেলপ করে দেন। তাহলে ওনার 10 কাঠা বা 5 কাঠা জায়গার প্রথমে কিন্তু উনি অর্ধেক লুজ করলেন, ডেভেলপারকে দিয়ে 50-50 রেশিও, মানে অর্ধেক জায়গা ছেড়ে দিলেন, আর হয়তো উনি 1 কোটি টাকা সাইনিং মানি পেলেন। কথার কথা, ওখানে কিন্তু একটা ট্যাক্স আছে 15%, যে ওনাকে সাইনিং মানি যেটা পাবেন তার 15% ট্যাক্স দিতে হবে। এটা কিন্তু অলরেডি আমরা পে করছি, এটা কিন্তু আগের থেকেই ছিল। এখন যেটা আসছে যে উনি যে অংশটা পাবেন, উনি বেচুক আর না বেচুক, সেটির উপর আবার 15% দিতে হবে। এবং যদি না বেচে তাহলে দামটা কী হবে সেটা রাষ্ট্র নির্ধারণ করে দেবে। যদি ওই দামটা কথাটা 10 কোটি হয়, তাহলে 10 কোটি এবং 1.5 কোটি ট্যাক্স পে করতে হবে। আচ্ছা, উনি 1.5 কোটি পাবেন কোথায়? ওনার যদি টাকা থাকতে হলে তো নিজেই বিল্ডিং করতেন, টাকা নাই বলে তো ডেভেলপারের কাছে আসছেন। তাহলে উনি কী করবেন? ওনার হয়তো ফ্ল্যাট বিক্রি করে টাকা দিতে হবে। তাহলে আপনারাই বলেন, আপনার মিডিয়া কর্মী, তাহলে একজন রাষ্ট্র কি মানুষের সম্পত্তি জোর করে বিক্রি করে ট্যাক্স নেবে? আমি পরিষ্কার বলতে চাই, অ্যাজ এরিয়া প্রেসিডেন্ট, এই আবাসন সেক্টরের অভিভাবক হিসেবে বলতে চাই যে এটা জনগণের প্রতি জুলুম। আমাদের আবাসন, অনেকে বলে যে আপনাদের আবাসন ব্যবসায়ীদের ট্যাক্স দেয়নি, দিস হলো ল্যান্ড ওনারের প্রতি। বাট এর ইম্প্যাক্টটা কিন্তু ল্যান্ডের উপর থাকবে না, এই ইম্প্যাক্টটা কিন্তু জনগণের উপরে যাবে। কারণ আলটিমেটলি এটা কিন্তু যিনি ক্রেতা, যিনি প্লট বায়ার, তার উপরে কিন্তু আলটিমেটলি বর্তাবে। এখানে 2টা কনসিকুয়েন্স হতে পারে এই ঘটনার পরে। একটা হচ্ছে ল্যান্ড ওনার চিন্তা করে আমি তো অর্ধেক জমি ছেড়ে দিচ্ছি, প্লাস আমার অংশে ফ্ল্যাট একটা বিক্রি করতে হবে। তার দরকার নাই ভাই,
আমি বরং আমার যা টুকটাক টাকা পয়সা দিয়ে টিনশেট করে থাকি, আমি ডেভেলপমেন্ট যাবই না। তাহলে ডেভেলপমেন্ট সেক্টরটা কিন্তু মুক্ত পড়ে পড়বে এক। আরেকটা হতে পারে যে তারা এসে বলবে যে ডেভেলপারদেরকে, ভাই আমি এত কিছু বুঝেছি না, এই সবই দায়িত্ব আপনার, আপনি আমার কী দিবেন বলেন। ডেভেলপার তো লস করবে না, তখন কী হবে, আলটিমেটলি দাম বেড়ে যাবে স্কোয়ার ফিটে। তো এই কার উপর পড়বে? এদেশের জনগণ, যারা মধ্যম আয়ের মানুষ, নিম্ন আয়ের মানুষ, তাদের জন্য কিন্তু এটা বোঝা হবে। তাদের যে স্বপ্ন ছিল একটা বাসা, একটা আবাসন, সেটা অধরাই থেকে যাবে।